আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের উচ্চতর গণিতের উপপাদ্য 10 এটার একটা প্রমাণ আজকে করে দেখাবো। তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে আশা করছি। তো এই উপপাদ্যটা বোঝার জন্য তোমাদেরকে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো প্রথমেই আমি তোমাদেরকে পরিকেন্দ্রটা বুঝিয়ে দিচ্ছি। তো পরিকেন্দ্রটা হচ্ছে তোমরা জেনারেল ম্যাথে যে পরিবৃত্তটা এঁকেছিলে, সেই পরিবৃত্তের যে কেন্দ্রটা আমরা মূলত সেটাকে পরিকেন্দ্র বলি, কিন্তু মূলত পরিকেন্দ্রের সংজ্ঞাটা অন্যভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে যে ত্রিভুজের লম্ব যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, মূলত সেটাকেই পরিকেন্দ্র বলা হয়। তো নর্মালি আমরা যে পরিবৃত্ত আঁকি, একটু মনে করে দেখো পরিবৃত্তটা তোমরা কিভাবে আঁকো। সেটা হচ্ছে এখানে এবিসি ত্রিভুজে তোমরা যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করো। এই যে এখানে কাটা কম্পাসের দুই প্রান্তে রেখে তুমি এভাবে এখানে একটা নিয়ে এখানে একটা দাগ দেওয়া হয়। আর মনে করো এটা যদি করি তাহলে এখানে একটা নিয়ে সেখানে একটা, এভাবে আমরা দাগ দিই। তাহলে এই যেটা ছেদ করেছে সেখানে আমরা কাটা কম্পাসটা রেখে আমরা এভাবে কিন্তু পরিবৃত্তটা এঁকে ফেলি। তাহলে আমার পরিকেন্দ্র হচ্ছে এটা। তাহলে আমার ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে, যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, সেটাই হচ্ছে আমার পরিকেন্দ্র। এটা হচ্ছে পরিকেন্দ্র। এখন আসো ভরকেন্দ্রটা কি। ভরকেন্দ্রটা তোমরা অনেক আগে থেকে হয়তো জানো, আর যারা জানো না তারা একটু দেখে নাও। ভরকেন্দ্রটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা হচ্ছে 3টা। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করবে তাকেই ভরকেন্দ্র বলা হয়। এখন মধ্যমাটা হচ্ছে যে শীর্ষ থেকে বিপরীত পাশের যে মধ্যবিন্দুটা, সেখানে যে সংযোগ রেখা সেটা হচ্ছে মধ্যমা। এটার শীর্ষ থেকে বিপরীত পাশে সেটা হচ্ছে এটার মধ্যমা। আর এটা হচ্ছে এই পাশের শীর্ষ থেকে এই বিপরীত দিকে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে মধ্যমা। আমরা ভরকেন্দ্রকে সচরাচর জি দিয়ে প্রকাশ করি। তাহলে আমার এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি। তাহলে মধ্যমাগুলো, এটা যদি বিই হয়, এটা সিএফ হয়, আর এটা যদি এডি হয়, তাহলে এরা জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে আমার ভরকেন্দ্র। এখন হচ্ছে লম্ব কেন্দ্রটা আসলে কি সেটা এখন জানবে তোমরা। তো এটা হচ্ছে লম্ব বিন্দু। তো লম্ব বিন্দুটা হচ্ছে একটা ত্রিভুজের, আমি যদি শীর্ষ থেকে বিপরীত পাশে লম্ব আঁকি, শীর্ষ থেকে বিপরীত পাশে যদি লম্বটা অঙ্কন করা হয়, এটা আমি একটু আন্দাজে এঁকে নিচ্ছি, তোমরা এটা লম্ব এঁকে নিবে মাপ অনুযায়ী। তো এটা আমি দুইভাবেই আঁকছি। আমি 3টাও করতে পারতাম, আরেকটা না করে এটাকেই আমি 2টা বাহুর লম্ব দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 2টা শীর্ষ লম্ব দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এই যে এই বিন্দুতে যে ছেদ করেছে 2টা লম্ব, সেটাই হচ্ছে আমার লম্ববিন্দু। তাহলে লম্ববিন্দুটা বুঝতে পেরেছো। আর ভরকেন্দ্রের আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে ভরকেন্দ্র এটাকে আমি 2 আর এটাকে 1 ধরবো। তার মানে এজি ইস্টু জিডি সমান 2:1। তার মানে এটা এইভাবে আমি ধরবো যে শীর্ষ থেকে এইখানে ভরকেন্দ্র পর্যন্ত হচ্ছে আমার প্রথম শীর্ষ থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত 2 ধরবো, আর দ্বিতীয়টা থেকে 1 ধরবো। তার মানে ভরকেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই প্রমাণটাই আমরা এখন শিখব। মানে এই প্রমাণটা কীভাবে হচ্ছে, এই উপপাদ্য 10-এই আমরা এটা দেখব। তো উপপাদ্য 10-এ এই 3টা নিয়ে কথা বলেছে, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু। তাহলে এই 3টার সংমিশ্রণেই আমরা উপপাদ্য 10-এর চিত্রটা আঁকবো। উপপাদ্য 10-এর চিত্রটা আঁকার জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে চিত্রটা আঁকতে হবে এবং খুব খেয়াল রেখে চিত্রটা আঁকতে হবে। নাহলে যদি চিত্রটা ঠিকমতো না আঁকো তাহলে তোমাদের এটা ভুল হয়ে যেতে পারে, প্রমাণটা তোমরা করতে পারবে না। সো চিত্রটা কিভাবে আঁকছি তোমরা একটু ভালো করে দেখে নিবে। তো চিত্রের প্রমাণটার জন্য আমি প্রথমে কাটা কম্পাসটা সেট করে নিয়েছি, পেন্সিল কম্পাসটা। তারপর আমি এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এখন আমি এখানে ত্রিভুজ আঁকবো। তো ত্রিভুজটা প্রথমে আমি এঁকে নিচ্ছি, বৃত্তটা আগে এঁকে নিয়েছি, তারপর এখন আমি ত্রিভুজটা আঁকবো। তো তোমরা দেখো এখানে এই কেন্দ্রটাকে তোমরা একটু হাইলাইট করবে, কারণ আমার এটাই কিন্তু পরিকেন্দ্র হয়ে যাবে, কারণ আমরা আগেই বৃত্তটা এঁকে নিয়েছি, তাহলে এটা পরিকেন্দ্র হয়ে যাবে। সো এখন আমি এখান থেকে এই ত্রিভুজটা এঁকে নিচ্ছি। দেখো এখানে এরকম করে এটা এই পাশটা একটু বাঁকা করে আমি এটা আঁকছি। এটা আমি এখানে এঁকে এই পাশটা এখন যোগ করে দিব। আমি এখানে কলম ইউজ করেছি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে, কারণ আমার পেন্সিলটা বেশি শার্প করা নেই। এখন তোমরা আমি এখানে এই ত্রিভুজটার নামকরণ করছি ABC। ওকে, এখন আমি বিপরীত শীর্ষ থেকে 2টা লম্ব আঁকবো। প্রথমে আমি লম্ব বিন্দু আঁকবো। তোমরা এখানে লম্ব আঁকাটা দেখো, এই পাশে আমি এটাকে
এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি এখানে একটা যোগ করে দেন এটা এই পাশে এটাকে বর্ধিত করে দিচ্ছি, লম্ব হয়ে যাবে। এটা হচ্ছে এই লম্বটা, এটাকে আমি এডি লিখব। এডি লম্ব আমি এঁকে নিয়েছি, এখানে একটা লম্বের দাগটা আমি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন এই পাশ থেকে এটাকে আমি কিভাবে ধরছি তোমরা দেখতে পাচ্ছ। এই পাশ থেকে এভাবে ধরে এই যে এই শীর্ষবিন্দুতে এভাবে ধরে দেখো এটা কিন্তু লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এটা আমরা এখন এভাবে যোগ করে দিচ্ছি এই শীর্ষ থেকে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এই যে দেখো কিভাবে ধরেছি, ঠিক আছে। এটা এইভাবে আমি এটাকে যোগ করে দিচ্ছি। তো আমার এটা কিন্তু লম্ববিন্দু হয়ে গেল। এটা হচ্ছে লম্ববিন্দু, এটাকে আমরা ও দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এটা হচ্ছে লম্ববিন্দু। তো এটা হচ্ছে আমি পরিকেন্দ্রকে এস দিয়ে প্রকাশ করব। এখন আমরা এখানে আরেকটা লম্ব এঁকে নিব, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লম্ব আমি এখন এঁকে নিব এই বিন্দু থেকে। এই যে এই বিন্দু থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে এই বিন্দু থেকে এই বাহুতে একটা লম্ব এঁকে নিচ্ছি। তো এটাকে আমি দিলাম এসটা একটু ক্লোজ করে দিবে, এটাকে পি ইন্ডিকেট করছি। আর এই পি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, পি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমি এপিকে যোগ করে দিয়ে কিন্তু একটা মধ্যমা পেয়ে যাব, ঠিক না। মধ্যবিন্দু বিপরীত শীর্ষ থেকে মধ্যবিন্দুর উপরে অঙ্কিত সংযোগ রেখাকেই তো আমরা মধ্যমা বলি, রাইট। তো এটাকে আমি যোগ করে দিচ্ছি। এখন আমি এই যে যোগ করে দিলাম, এখন আমি এই লম্ববিন্দুটা, এই যে ও ছিল আমার লম্ববিন্দু আর এস হচ্ছে পরিকেন্দ্র, তো এটাকেও আমি যোগ করে একটা সংযোগ রেখা বানিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, তাহলে আমাদের চিত্রটা কিন্তু তৈরি হয়ে গেল। আর এই যে সংযোগ রেখাটা এই যে এপিকে যেখানে ছেদ করেছে, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, জি দিয়ে প্রকাশ করব। তো এটা তো আমরা ক্লিয়ার যে আমাদের প্রমাণের জন্য আমাদের কি প্রমাণ করতে বলেছে, যে পরিকেন্দ্র লম্ববিন্দু ভরকেন্দ্র একই সরলরেখায় অবস্থিত, মানে এই যে একই সরলরেখায় অবস্থিত, এটা তো আমাদের চোখে দেখা যাচ্ছে যে এটা একই সরলরেখায়, বাট এটা আমরা তো জানি যে এটা লম্ববিন্দু, এটা তো আমাদের প্রমাণ হয়ে গিয়েছে, যেহেতু এটা লম্বগুলো ছেদ করেছে, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। আর এটা পরিকেন্দ্র যে, এটাও আমরা প্রমাণ করতে পেরেছি, কারণ এটা একটা পরিবৃত্ত। কিন্তু আমরা এই যে জি যে মধ্যমা, এটা কিন্তু আমরা প্রমাণ করতে এখনো পারিনি, কারণ আমরা কিন্তু মধ্যমা মাত্র একটা এঁকেছি। সো জিকে আমরা জাস্ট এভাবেই ইমাজিন করেছি যে জিটা হচ্ছে একটা মধ্যমা, ভরকেন্দ্র। তো আমি যদি এটা প্রমাণ করতে পারি, মানে এই উপপাদ্যের মেইন যে জিনিসটা প্রমাণ করলেই চলবে, কারণ আমরা ও আর এস কে প্রমাণ করে ফেলেছি অলরেডি, মানে এটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা লম্ববিন্দু আর এটা পরিকেন্দ্র, কিন্তু জিটা যে ভরকেন্দ্র, যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলেই আমাদের এই উপপাদ্যটাই প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা তখন বলতে পারবো এস জি ও একই সরলরেখায় অবস্থিত। তো এটাকে মধ্যমা প্রমাণ, ভরকেন্দ্র প্রমাণ করার জন্য আমাদের এটা প্রমাণ করতে হবে যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে। তো আমরা জি এর দিকে হাইলাইট করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমরা প্রথমে দুইটা ত্রিভুজ নিব, এ জি ও ত্রিভুজ, আর দেখতে পাচ্ছ আরেকটা এসপিজি ত্রিভুজ, ঠিক আছে। এটা কিন্তু দেখা যাচ্ছে নাকি, এ জি ও আর এসপিজি ত্রিভুজ, ওকে। তো এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিসও করব, সেটা হচ্ছে তোমাদের এই উপপাদ্যটার বিশেষ নির্বাচনটা তোমরা লিখবে। প্রথমে লিখবে যে এখানে এটা ভরকেন্দ্র, এটা 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 এস কমা এসপি যোগ করা হয়েছে এরকম করে। তো বিশেষ নির্বাচনটা তোমরা বই থেকে দেখে নিবে, বিশেষ নির্বাচনটা আমি তোমাদেরকে বলছি না, যেভাবে চিত্র এঁকেছো ওভাবে বিশেষ নির্বাচনটা লিখবে। জাস্ট লিখবে প্রমাণ করতে হবে যে এটার জি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, এটা প্রমাণ করতে হবে আমাদের, ওকে। তো এখন আমি ডাইরেক্ট প্রমাণে চলে যাচ্ছি তোমাদেরকে, কারণ আমাদের চিত্র আঁকতেই আমাদের ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছে। সমস্যা নেই, বিশেষ নির্বাচনটা তো তোমরা বুঝতেই পেরেছো, যেটা কথা বললাম, যেটা প্রমাণ করতে হবে যে জিটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। তো সবার আগে আমি তোমাদেরকে যেটা বলবো, এটা হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে একটু স্কিপ হয়ে গিয়েছে, এই জিনিসটা তোমাদেরকে আমি বলছি, যেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের লম্ববিন্দু থেকে, এটা একটু ভালো করে শোনো তোমরা, কোনো ত্রিভুজের লম্ববিন্দু থেকে, তাহলে আমার লম্ববিন্দু হচ্ছে ও, লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব, শীর্ষ কোনটা বলো তো, এই যে এটা আমার শীর্ষ হচ্ছে এ, ঠিক না। তাহলে শীর্ষের দূরত্বটাকে আমি কি দিয়ে প্রকাশ করব, ও এ, ঠিক আছে। তাহলে ও এ সমান সমান শীর্ষ থেকে, লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্বটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র থেকে, পরিকেন্দ্র কোনটা, এস, ঠিক আছে, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহু। তাহলে এই যে শীর্ষটা কোনটা, এ, ওই শীর্ষ মানে এই যে এ, এর বিপরীত বাহু কোনটা,
বিসি, তাই না? এই যে বিসি এর উপর যে লম্ব দূরত্বটা আছে, লম্ব দূরত্ব হচ্ছে পরিকেন্দ্র থেকে লম্ব দূরত্বটা, তার মানে এসপি, তাই না? এই লম্ব আমরা কিন্তু এসপিকে লম্ব এঁকেছিলাম, মনে আছে তোমাদের? এসপিকে কিন্তু আমরা লম্ব এঁকেছিলাম, তাহলে এটার দ্বিগুণ হবে, তার মানে ও এ সমান 2SP। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। ও এ সমান 2SP কে আমরা 1 নং সমীকরণ দিয়ে নিচ্ছি। এখন আমরা এটা লিখব যে প্রথমে এখানে লিখবে তোমরা এডি লম্ব বিসি, কারণ এডিটা কিন্তু বিসি এর উপর লম্ব। ও এরপর লিখবে কি বলো তো, এসপিও কার উপর লম্ব? বিসি এর উপর লম্ব। এসপি লম্ব বিসি হওয়ায়, এটা বাংলায়ও লেখা যাবে যে এসপি লম্ব বিসি, লম্ব চিহ্ন না দিয়েও লেখা যাবে, হওয়ায় এডি সমান্তরাল এসপি। যেহেতু দুইটা একই বাহুর উপর লম্ব হয়ে গিয়েছে, সো আমরা দুইটাকে সমান্তরাল বলতে পারি। এডি আর এসপিকে আমি সমান্তরাল বলতে পারি। তো এখন আমি যেহেতু এটাকে সমান্তরাল বলেছি আর আমার এডি সমান্তরাল এসপি, তাহলে এপি যদি তাদের ছেদক হয়, তো তোমরা জানো দুইটা সরল রেখা যদি এভাবে ছেদ করে তাহলে বিপরীত পাশে যে এভাবে যে কোণগুলো উৎপন্ন হবে, তাহলে এটা একান্তর কোণ হিসেবে আমরা এটাকে দেখাতে পারি। তো দেখো আমরা এটাকে লিখব যে এডি সমান্তরাল এসপি এবং এপি তাদের ছেদক, এপি তাদের ছেদক। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এপি তাদের ছেদক হলে আমার একান্তর কোণ কি হচ্ছে? এই যে এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে? তাহলে এপি যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে তাদের একান্তর কোণ। তো আমি এটাকে কিভাবে লিখব? এই একান্তর কোণটাকে আমি কিভাবে লিখব? এখানে লিখব হচ্ছে আমার, প্রথমে আমি এখান থেকে এই কোণটাকে যদি ধরি, তাহলে এই কোণটা হচ্ছে আমার পিএডি কোণ, তাই না? একান্তর কোণ হিসেবে এটা হচ্ছে পিএডি কোণ। পিএডি কোণ সমান, আর যদি এই কোণটা ধরি তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এপিএস কোণ। এই যে এপিএস কোণ দেখতে পাচ্ছ তোমরা, এপিএস কোণ। ওকে, তাহলে এডি সমান্তরাল এসপি এবং এপি তাদের ছেদক, সুতরাং চিহ্ন দিবে। সুতরাং পিএডি সমান এপিএস, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা এটাকে আরেকভাবেও লিখতে পারি। কীভাবে লিখতে পারি? পিএডি, দেখো একটু ভালো করে, পিএডি। তাহলে আমি কিন্তু এটাকে, যেহেতু পিএডি, তাহলে আমি যখন কোণ আঁকবো তখন যদি আমি বাহুকে ছোট বড় করে দিই তাহলে আমার কোণের কোনো প্রবলেম হবে না, কারণ আমি এ কোণ দিয়েই তো যাব। তাহলে আমি এটাকে একটু ছোট করে যদি দিতে পারি, GAO, আমি এখানে না দিয়ে, কারণ আমার ওটাও কিন্তু ডি বিন্দু দিয়েই যাচ্ছে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? GAO। তাহলে পিএডির বদলে আমি এখানে কি লিখতে পারি? কোণ GAO সমান এপিএস এর বদলে আমি কি লিখতে পারি? যে দেখো তোমরা, এপিএস এটা, তাহলে আমি এটাকে এটা না লিখে জিপিএস লিখতে পারি, জিপিএস। তাহলে আমি এখানে লিখছি জিপিএস। তাহলে এভাবে আমি লিখতে পারি। তো এটা দিয়েই মূলত আমি কাজটা করব, কারণ আমাদের দুইটাতে ত্রিভুজ আমি নিব, সেই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ দুইটা আছে, এই জন্য আমি এটাকে শর্ট করে তোমাদেরকে দিলাম। এখন তোমরা দুইটা ত্রিভুজ ধরবে, ত্রিভুজ AGO ও ত্রিভুজ SPGA, ঠিক আছে? AGO ও ত্রিভুজ SPGA। এখন আমি যদি প্রমাণ করতে পারি যে ত্রিভুজটা সদৃশকোণী, তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে সদৃশকোণীর জন্য আমি যদি 3টা কোণ সমান প্রমাণ করতে পারি তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে, আমি বোঝাতে পারবো যেটা সদৃশকোণী। তাহলে আমি কিন্তু এই যে এই দুইটা কোণ সমান সমান দিয়ে লিখতে পারি, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি GAO সমান কোণ চিহ্ন দিতে হবে GPS, এটা হচ্ছে আমার একান্তর কোণ। এটা আমি অবশ্যই একান্তর কোণ থেকে পেয়েছিলাম, একান্তর কোণ, বুঝতে পেরেছো? এরপরে আমি বিপ্রতীপ কোণ লিখতে পারি। এই যে দেখো তোমরা জানো যে বিপরীত পাশে দুইটা সরল রেখার বিপরীত পাশে যে কোণ দুইটা উৎপন্ন হবে এই দুইটাও সমান এবং এদেরকে আমরা বিপ্রতীপ কোণ বলতে পারি। তাহলে এটা আর বিপ্রতীপ কোণ, দেখো এটা ক্রস আকারে তৈরি হয়েছে এবং এটার বিপ্রতীপ কোণ সমান হবে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি AGO, ঠিক আছে? আমি এটাকে লিখতে পারি AGO। তারপরে এখানে আমার কিছু দেওয়ার দরকার নেই, আমি এখানে লিখবো AGO সমান সমান, এটা কি লিখতে পারি বলো তো? এই কোণটার নাম কি আমার? পিজিএস বা SGPও লেখা যাবে। তো আমি এটাকে PGS লিখি। এখানে অবশ্যই সাইড নোট দিয়ে লিখবো বিপ্রতীপ কোণ, ঠিক আছে? আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমার আরেকটা কোণ বাকি আছে, এই কোণটার জন্য আমার কিছু করার দরকার নেই, আমি শুধু এখানে দেখব যে আমি এই ত্রিভুজ থেকে যেই দুইটা কোণ নিয়েছি ওই দুইটা কোণ বাদ দিয়ে যেটা বাকি রয়ে গেছে সেটা লিখবো। যেমন এই ত্রিভুজ থেকে আমি জি কোণটা নিয়েছি আর এ কোণটা নিয়েছি, তাহলে আমার কি কোণ বাকি রয়ে গেছে? ও কোণ। আর এই ত্রিভুজ থেকে আমি
পি কোণটা নিয়েছি আর জি কোণটা নিয়েছি, তো বাকি রয়েছে কি এস কোণ। সো এটা আমি এখান দিয়ে লিখে দিচ্ছি। এটা আমার এই পৃষ্ঠায় জায়গা খালি ছিল, সো আমি এটা পাশাপাশি এখানে লিখে দিচ্ছি। এখানে লিখবে হচ্ছে কোণ। তো কি বলেছিলাম, আমার এ কোণ আর জি কোণ লিখেছি, তো ও কোণটাকে মিডলে রাখবো, এ ও জি সমান সমান। আর এখানে আমার পি আর জি লিখেছি, তো এস কোণটা লিখতে হবে। তো এটা হচ্ছে আমার কোণ জি এস পি। আর এখানে তুমি লিখে দিবে অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। তাহলে আমি অবশ্যই এখানে লিখতে পারি, সুতরাং এটা সদৃশকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এটা আমি লিখে নিচ্ছি। এখন লিখব, এখন ত্রিভুজ এ জি ও ত্রিভুজ এস পি জি এ। এখন আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর দিকে যদি আমি চাই, তাহলে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। তোমরা এই টেকনিকটা একটু দেখো। এই যে এখান থেকে মাঝখানের কোণগুলোকে আমি ক্রস করে দিচ্ছি, এই যে মাঝখানের কোণগুলোকে আমি ক্রস করে দিচ্ছি, এখানকারও মাঝখানের কোণগুলোকে আমি ক্রস করে দিচ্ছি। তাহলে আমি যে বাহু দুইটা পাবো সেগুলোর অনুপাত আমি সমান লিখব। যেমন এখান থেকে ক্রস করে দিলে কি হবে, জিও ডিভাইডেড বাই জিএস লেখা যাবে। দেখো আমি কি লিখছি, জিও ডিভাইডেড বাই জিএস সমান, এখান থেকে কি লিখব, এও ভাগ পিএস, এও ভাগ পিএস বা এসপি লেখো সমান সমান। আর এখান থেকে আমি কি লিখব, এজি বাই জিপি, এজি ডিভাইডেড বাই জিপি, এটা জিপি হবে। তো এখন আমার এই তিনটা দরকার নেই, একবারে আমার দুইটা হলেই হবে। এখন আমি কিভাবে দুইটা নিতে পারবো, আমার এও সমান সমান 2SP কিন্তু একদম প্রথম সমীকরণে ছিল। সো আমি এও সমান এসপিটা, এও ডিভাইডেড বাই এসপিটা রেখে দিব, লিখব এখন এও ডিভাইডেড বাই এসপি সমান এজি আর জিপিটা লিখব। কেন? কারণ আমি তো ভরকেন্দ্র প্রমাণ করব, তো আমার ভরকেন্দ্রে কিন্তু এজিটা ছিল, তাই না? এই যে দেখো জিটা কিন্তু এটা বরাবর, জিও না, এই যে জিও প্রথমটা নিতে পারবো না, কারণ এজিটা হচ্ছে এই বরাবর। তো আমি এজি আর জিপিটা নিব, এজি ডিভাইডেড বাই জিপি। তো আমার কিন্তু অলমোস্ট প্রমাণটা হয়ে গিয়েছে। তো এখানে আমি বা দিয়ে আমার এ ওর বদলে আমি যে 1 নং সমীকরণ থেকে 2SP লিখতে পারি। তো আমি এখানে 2SP লিখব সমান সমান এজি ডিভাইডেড বাই জিপি, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে এসপি এখানে কাটা চলে যাচ্ছে। সো আমি এখানে 2 সমান সমান এজি বাই জিপি লিখব। তাহলে আমার নিচে মনে মনে কি আছে বলো তো, 2:1, নিচে 1 আছে, ভাগ আমি অনুপাত আকারে লিখছি এজি ইস্টু জিপি। তো তোমরা কিন্তু এটাকে এই পাশে লিখলেই বেটার হয়। তো আমি এই পাশে লিখে ফেলেছি। তাহলে এজি ইস্টু জিপি, দেখো এই যে এজি ইস্টু জিপি সমান 2:1, এটা 2 আর এটা 1। তাহলে আমার ভরকেন্দ্র প্রমাণ হয়ে গেল। তাহলে তোমরা কি লিখবে, অর্থাৎ জি বিন্দু এপিকে বা এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে? তাহলে তোমরা এই প্রমাণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর প্রমাণটা বোঝার জন্য ভালো করে ভিডিওটা আবার দেখো, আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে। তো ভিডিও দেখার পর তোমরা এটা নিজের মতো করে করার চেষ্টা করবে। আর বইয়েরটাও তোমরা দেখতে পারো, যেটা তোমাদের কাছে ইজি মনে হয় তোমরা সেটাই করবে। তো সবাই অবশ্যই মনোযোগ দিয়ে এই উপপাদ্যটা দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।